জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি আছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পরিবাগ থেকে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে স্বাগত। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে জুলাই অভ্যুত্থানে কিন্তু দেশ জুড়ে এক ঐক্যের সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে এখন ২ বছর পরে আসলে কতটুকু এই ঐক্য এখন পর্যন্ত কতটুকু অটুট রয়েছে? ২ বছর পরে আমরা যদি দেখি যে ঐক্য অটুট আছে নাগরিকদের মাঝে, ঐক্য অটুট আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের মাঝে, কিন্তু এখানে বিভক্তি এসেছে রাজনৈতিক দলগুলোর মাঝে। পাশাপাশি এখানে যারা সিভিল সোসাইটির বিভিন্ন বর্গ থেকে এক হয়েছিল তাদের বিভিন্ন মতাদর্শিক আলাদা আলাদা ব্লক আছে, তারা কিছু জায়গায় নিজেদের ব্লকে ফিরে গিয়েছে। কিন্তু মোটা দাগে অনৈক্য তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা বলতে পারি যে একটা জাতিগত ঐক্য আছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আছে, আধিপত্যবাদ বিরোধী ঐক্য আছে, গণতন্ত্রের পথের যে যাত্রার কমিটমেন্ট সেই জায়গায় ঐক্য আছে। অনৈক্য আছে কিছু জায়গায়, একেবারেই সীমিত কিছু জায়গায় যেখানে রাজনৈতিক দর কষাকষি, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব আছে, সেখানে কিছু অনৈক্য আছে। সেক্ষেত্রে যেমনটা আপনি বলছিলেন জাতীয়তাবাদের একটি ঐক্য আছে, তো জুলাই অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বা জন্ম হয়েছিল নতুন বাংলাদেশ গড়ার, সে পথে আসলে আমরা কতটুকু এগিয়েছি দেশ হিসেবে? এই মুহূর্তে আসলে আমাদের কোন কোন বিষয়গুলো জরুরি বলে মনে করেন আপনি? নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা অনেকটাই এগিয়েছি, কিন্তু এই এগিয়ে যাওয়াটার একটা সাস্টেনেবল রূপ পায় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং তাদের নেতৃত্বের মাধ্যমে। কারণ এট দ্য এন্ড কিন্তু রাজনৈতিক দল জনগণের সম্মতি নিয়ে রাষ্ট্র পরিচালনায় আসেন, এবং অনেকগুলো সেটেলমেন্ট নির্ভর করে যে রাজনৈতিক দল জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে থাকেন। তো দুঃখজনকভাবে আমরা দেখেছি এখানে গণঅভ্যুত্থানের পর, মানে পরপরই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকগুলো ক্ষেত্রেই আপনার বিভাজন তৈরি হয়। এগুলো খুবই পেটি কারণ দেখা যায় আপনার সরকারি পদ পদবিতে, আমলাতন্ত্রে, কিংবা আপনার বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগাভাগির একটা ব্যাপার। কিন্তু একই সাথে যখন আপনার নির্বাচন হয়ে যায়, নির্বাচনের পরে এখন কিন্তু মোটা দাগে এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নির্ভর করছে সরকার কিভাবে আচরণ করে, সরকার কিভাবে আসলে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাকে ধারণ করে, এবং তার যে শাসনতান্ত্রিক দায়িত্ব, এই দায়িত্ব কিভাবে সঠিকভাবে পালন করে। এখন এই প্রেক্ষিতে আমরা বলছি যে বিশেষ করে গত কয়েকদিন ধরে আমরা আবার পুরনো সংস্কৃতি ফিরে আসছে দেখছি, এবং এটা আমাদের জন্য আশঙ্কাজনক। আর যেটা আপনি বলছেন যে কি করা যায়, আমরা মনে করি যে এখানে দেখেন জনগণ কিন্তু রক্ত দিয়ে আপনার তাদের ম্যান্ডেট দিয়ে গিয়েছে, রক্ত দিয়ে পরিবর্তনের তাদের যে বাসনা সেটা জানিয়ে গিয়েছে। বাস্তবায়নের দায়িত্ব রাজনীতিবিদদের, কিন্তু যদি রাজনীতিবিদরা এখানে ফেল করে তাহলে কিন্তু আবারও জনগণ জেগে উঠবে। এটা একেবারেই একটা কমন সমীকরণ। তো এই সমীকরণে রাজনীতিবিদরা আবারও জনগণের মুখোমুখি হবে কিনা, নাকি জনগণের সাথে তারা একাত্ম হয়ে জনগণের অংশ হিসেবে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে, এই পুরো আসলে দায়িত্ব এবং পুরো আপনার বলবো যে বল এখন আসলে রাজনীতিবিদদের কোর্টে। তারা যদি ফেল করে তাহলে জনগণ আবার আপনার দায়িত্ব নিয়ে পরিবর্তনের জন্য এখন মাঠে পর্যন্ত নামবে। আর আপনার কি মনে হচ্ছে রাজনীতিবিদদের কাজ বা সবকিছু মিলিয়ে আসলে কি তারা সফল হচ্ছে, সফলতার দিকে পৌঁছাচ্ছে কিনা? তো প্রথমত আমরা তো একটা ভালো নির্বাচন পেয়েছি, নির্বাচনে বেশ সহিংসতা মুক্ত একটি নির্বাচন। অন্তত নির্বাচনের দিন কোনো সহিংসতা হয় নাই। নির্বাচনের যে ফলাফল সব পক্ষই কম বেশ মেনে নিয়েছে ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও। নির্বাচনের ফলাফলের পর আবারও বলছি, সরকার যদি আপনার সংস্কার পরিষদের শপথ গ্রহণ করত তাহলে হয়তো ঘটনাটা পুরোপুরি অন্যদিকে চলে যেত। যেহেতু শপথ গ্রহণ করে নাই, এটা একটা ঐতিহাসিক কনসিকুয়েন্স আমাদের জন্য অপেক্ষা করছে। দুর্ভাগ্যজনক ভাবে সেই কনসিকুয়েন্সের কথা একপাশে রেখেও আমাদেরকে বলতে হয় যে রাজনৈতিক দলগুলো ফেল করেছে অথবা সফল হতে পারছে না, এই কথা আমি এখনই বলবো না। হ্যাঁ, কারণ আমরা গণতন্ত্রের যাত্রা কিন্তু এতটা মসৃণ না। এখানে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে। আপনার আমাদের মননে মগজে ফেসিবাদ দানা ব্যক্তিকে এখানে প্রাধান্য দেই। ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা শুধুমাত্র মানে
এই রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আসীন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কথা কিন্তু বলছি না। মানে মোটা দাগে এখানে প্রতিটা প্রতিষ্ঠান, ছোট ছোট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্রধানগণের মর্জির উপর আপনার এখানে চলে। তো এই জায়গা থেকে তো আমাদের সাংস্কৃতিক ভাবে বের হয়ে আসতে হবে। এই নতুন ভাবে আপনার এই প্রতিষ্ঠানগুলোর রোল অফ আপনার প্রসিডিউর সেট করতে হবে, এবং এই জায়গাগুলোতে আপনার আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। সো আমি এটা বলবো যে এটা রাতারাতি হওয়া আসলে সম্ভব না। আমরা চেষ্টা করতে পারি যত দ্রুত এই নতুন সংস্কৃতি অ্যাডপ্ট করা যায়, কিন্তু এটাকে আপনার একটা চলমান প্রক্রিয়া, এটার আপনার এই সংগ্রাম জারি রাখতে হবে, এবং যারাই সরকারে থাকুক না কেন সরকারের উপর চাপ অব্যাহত রাখতে হবে। আমরা যদি সঠিকভাবে যারা সরকারে আছে, কারণ একটা বিষয় আমরা ইদানিং দেখছি যে ফেসিস্ট হয়ে ওঠার প্রবণতা। হ্যাঁ, অনেকেই বলছে বিরোধী দলের ফেসিস্ট হয়ে ওঠার প্রবণতা আছে, থাকতে পারে, কিন্তু মূল জায়গাটা হলো কি, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, যাদের হাতে রাষ্ট্রের ডিপার্টমেন্টস গুলো আছে, তাদের হাতেই কিন্তু আপনার ফেসিস্ট বলেন, আর তারা তাদের যদি কোনো কারণে মাথা গরম হয়ে যায়, ক্ষতিটা কিন্তু তাদের হাতেই বেশি হয়। বিরোধী দলের হাতে কিন্তু এত বড় ক্ষতি হয় না। বিরোধী দল যদি পারফর্ম করতে না পারে তাহলে এর জায়গায় বি চলে আসবে, বি এর জায়গায় সি চলে আসবে। কিন্তু সরকার যদি পারফর্ম করতে না পারে তখন কিন্তু আর একটা নির্বাচন ছাড়া এর জায়গায় বি আনা কিন্তু অনেক কঠিন কাজ। তো এই জন্য আমরা বলবো যে এখানে যে এই যে কাজটা, অসমাপ্ত কাজটা, এই কাজটা সমাপ্ত করার জন্য এখানে বিরোধী দলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আর সরকারের ভূমিকা হলো যে সরকারকে সমালোচনা সহ্য করতে হবে, সরকারের আপনার চামড়া মোটো হতে হবে। কোনো গণতান্ত্রিক বিশ্বেই আপনার সরকার বিরোধী দলের মতো অথবা সরকার কোনো সাধারণ ব্যক্তির মতো আচরণ করতে পারে না। সরকারকে বুঝতে হবে আমি আসলে এখানে ব্যক্তি না, আমি একটা প্রতিষ্ঠান। সো আমাকে গালি দেওয়া মানে ব্যক্তিকে গালি দেওয়া না, আমাকে অ্যাটাক করা মানে ব্যক্তিকে অ্যাটাক করা না, আমাকে চাপে রাখা মানে ব্যক্তিকে চাপে রাখা না, আমাকে চাপে রাখা মানে আমারই উপকার করে দেওয়া। যে আমার ওই যে বলেন যে নিন্দুকের বাসেমি সবার চেয়ে ভালো, সরকারের যদি নিন্দেই না করা যায় তাহলে সরকার সঠিক পথে থাকবে কিভাবে, এই বিষয়টা সরকারকে বুঝতে হবে। তাহলে আমার মনে হয় যে এই যাত্রা আসছে এখান থেকেও ভালো ফল অর্জন করা সম্ভব। দেখা যাচ্ছে যে ২ বছরেও জুলাই হত্যাকাণ্ডের অনেক বিচার এখনো শেষ হয়নি এবং আহত এবং নিহত যারা রয়েছেন তাদের স্বজনদের সহায়তা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। তা আসলে এরকম হচ্ছে কেন? এর পিছনের কারণ কি? এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণটা যেটা বললেন যে বিচার, বাংলাদেশে বিচারের মানি নিভৃতে কাঁদে, এটা আমরা ছোটবেলা থেকেই এই ভাব সম্প্রসারণ পড়ে এসেছি। এখানে লক্ষ লক্ষ মামলা জট, এখানে আপনার আদালতগুলো ফাংশন করছে খুব অল্প বিচারক দিয়ে, তার মধ্যেও যে ট্রাইব্যুনাল করা হয়েছে, চেষ্টা করা হচ্ছে যে এখানে খুব দ্রুত বিচার করার জন্য। বাট একটা বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এই যে বিচার ব্যবস্থাকে সংস্কারের দিকে হাঁটি নাই। যতটুকু সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিল, এবং সেই সংস্কার কিন্তু বর্তমান যে আইনমন্ত্রী তার নেতৃত্বে হয়েছিল বিচার বিভাগের সংস্কার, কিন্তু আমরা দেখেছি এটা উল্টো রথে যাত্রা শুরু করেছে। দ্বিতীয়ত যেটা বলছেন যে শহীদ পরিবার, আহত পরিবারদের যে আপনার তাদের সাথে যে ডিলিংসটা কিন্তু করছে আমলাতন্ত্র, এখানে যারা ব্যুরোক্রেসি তারা ডিলিংস করছে। এখন এই যে আমাদের ব্যুরোক্রেসিকে যদি আমরা এফিশিয়েন্ট না করতে পারি, এবং তাদেরকেও যদি আমরা গোষ্ঠী স্বার্থ, কারণ ব্যুরোক্রেসি এখানে একটা গোষ্ঠী হিসেবে আচরণ করে, গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যদি প্রাতিষ্ঠানিক নর্মস মেনে যদি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে না পারে, সেই জায়গায় ফিরিয়ে আনতে না পারে, তাহলে কিন্তু সেই সমস্যা আসলে সেই সংকটও কিন্তু কাটবে না। সো আমরা যেটা বলবো এটা কোনো আপনার এমন না যে অনেক বড় জায়গা থেকে এগুলো বাধা দেওয়া হচ্ছে, বরং এখানে প্রসিডিউরাল এবং রাষ্ট্রের যেই কাঠামোগত যে আপনার স্টেলনেক আছে, আপনার এখানে যে অনেকগুলো জায়গায় যে আপনার জঞ্জাল ধরে আছে, এই জরাজীর্ণতা অতিক্রম করে এই কাজগুলো করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে পলিটিক্যাল কমিটমেন্ট একটা ব্যাপার আছে। তারপর আমরা বিশ্বাস করি যে এখন যারা সরকারে আছেন, যাদের হাতে এখন রাষ্ট্র পরিচালনার ভার, তারা এখনো কমিটেড, এবং তারা নিজেদের স্বার্থে, নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই এই বিচারকে এগিয়ে নিয়ে যাবেন, এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানে যাদের মাধ্যমে এসেছে তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি তারা সুবিচার করবেন। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।